আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুমানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, স্পষ্ট ইঙ্গিত দিল ইসি। নারায়ণগঞ্জ তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, 1 ঘন্টায় নিয়ন্ত্রণে। তারেক রহমানের দেশে ফেরার প্রস্তুতি চলছে, জানান আহমেদ আজম খান। আফগানিস্তানের দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা, তালেবান পাঠাচ্ছে প্যারাট্রুপার কমান্ডো। শ্রমিক সংকট মোকাবেলায় রাশিয়ার পরিকল্পনা, ভারত থেকে নেবে 31 লাখ কর্মী। সিলেটের শেষ লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, নেপাল সফরে বিড়ম্বনায় বাংলাদেশ ফুটবল দল। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে এই তথ্য। ইসি জানায়, যে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত থাকলে তাদের নিবন্ধন ও দলীয় প্রতীকও স্থগিত থাকবে। এ অবস্থায় সংশ্লিষ্ট দল প্রতীক ব্যবহার করে নির্বাচনে অংশ নিতে পারবে না। প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণের সম্ভাবনা সময়ের প্রেক্ষাপটে নির্ধারিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশের সাম্প্রতিক সংশোধনীতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে আইন প্রয়োগকারী সংস্থার তালিকায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা, জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে ভোট কেন্দ্র স্থাপনের বিধান, আদালত কর্তৃক ফেরারি ঘোষিত ব্যক্তিদের প্রার্থী হওয়ার অযোগ্যতা এবং লাভজনক পদে অধিষ্ঠিত বা সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মরতদের নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। এটা তো প্রশ্নটাই আপনার প্রাসঙ্গিক নয়। সেই রাজনৈতিক দল তার কোনো কার্যক্রম করতে পারছে না, সুতরাং তিনি সেই রাজনৈতিক দলের নাম নিয়ে কোনো ধরনের ইলেকশন করতে পারছেন না, সেটা সময়ই বলে দিবে। এটা নিয়ে আমরা পরবর্তীতে ঐক্যমত্য কমিশনের সাথে আমরা নিজেরাও বসে আলোচনা করেছিলাম যে এটার একটু ভিতরে যে আমরা বোঝার চেষ্টা করেছি যে এটা সম্ভাবনা কতটুকু। তো আমরা উভয় পক্ষে। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিরাবাদ কদমতলী এলাকায় 2টি তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে সংঘটিত এই ঘটনায় ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ও স্থানীয়দের সমন্বিত প্রচেষ্টায় প্রায় 1 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দুপুর 12টার দিকে প্রথমে একটি গোডাউন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পাশের আরেকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ ওসমান গনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুরনো বাংলা মেশিনে ঘর্ষণের ফলে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়, তবে কোনো প্রাণহানি ঘটেনি। অগ্নিকাণ্ডে আনুমানিক 2,20,000 টাকার মালামাল পুড়ে গেলেও প্রায় সমমূল্যের মালামাল উদ্ধার সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। ক্ষতিগ্রস্ত 2টি গোডাউনই টিন শেড কাঠামোর, একটির আয়তন প্রায় 2,000 বর্গফুট এবং অপরটির 1,500 বর্গফুট। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান জানিয়েছেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। তিনি বলেন, তারেক রহমানের আগমনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি, তিনিও দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। যেদিন তিনি ফিরবেন সেদিন দেশের 18 কোটি মানুষ যে যেখানে থাকবেন টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম, রেডিও ও সব ধরনের গণমাধ্যমের মাধ্যমে তাকে স্বাগত জানাবেন, এটা আমি বিশ্বাস করি। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপি গড়ে তুলেছিলেন। দেশের সমৃদ্ধির জন্যই এ দল প্রতিষ্ঠা করা হয়েছিল। বুধবার দুপুরে টাঙ্গাইলের বাসাইলে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। তারেক রহমান বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচন গণতন্ত্রের সবচেয়ে বড় স্তম্ভ, মানবাধিকারের সবচেয়ে বড় স্তম্ভ, মানুষের অধিকার আদায়ের সবচেয়ে বড় স্তম্ভ। তাই নির্বাচনের বিকল্প শুধুই নির্বাচন। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ও জাকবার সভাপতি লুৎফুর রহমানের ওপর হামলা প্রমাণ করে হাসিনা ও তার দোসররা এখনও সক্রিয়। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ষড়যন্ত্র চলছে, বাংলাদেশকে গণতন্ত্রের বাইরে রাখার ষড়যন্ত্র, বাংলাদেশকে লুণ্ঠনের বাজারে রূপান্তরিত করার ষড়যন্ত্র, বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হতে পারে সেই ষড়যন্ত্র। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের পর দুর্গম এলাকায় উদ্ধার তৎপরতা জোরদার করেছে তালেবান সরকার। হেলিকপ্টার অবতরণ সম্ভব নয় এমন পাহাড়ি গ্রামগুলোতে ইতিমধ্যে কয়েক ডজন প্যারাট্রুপার সেনা কমান্ডো মোতায়েন করা হয়েছে। কুনার প্রদেশের দুর্যোগ মোকাবেলা দপ্তরের প্রধান এহসানুল্লাহ এহসান জানিয়েছেন, সেনারা ভূমিকম্প বিধ্বস্ত গ্রামে অস্থায়ী শিবির স্থাপন করেছে।
তারা শুধু উদ্ধার কার্যক্রমই নয়, বরং খাদ্য, ত্রাণ বিতরণ এবং আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজও করছেন। গত রোববার রাত 11:47 6 মাত্রার ভূমিকম্পের পরপরই 5.2 ও 4.5 মাত্রার দুটি আফটার শক আঘাত হানে কুনারে। এখন পর্যন্ত 1411 জনের মরদেহ উদ্ধার এবং 3124 জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। প্রায় 6000 বাড়িঘর সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে, জালালাবাদ শহর থেকে প্রায় 27 কিলোমিটার দূরে। অগভীর উৎপত্তি স্থল ও দুর্বল স্থাপনা কাঠামোর কারণে ক্ষয়ক্ষতি এত ভয়াবহ হয়েছে। ইউক্রেন যুদ্ধের প্রভাবে তীব্র শ্রমিক সংকটে পড়েছে রাশিয়ার বিভিন্ন অর্থনৈতিক খাত। এই ঘাটতি পূরণে দেশটি আগামী 5 বছরে বিপুল সংখ্যক দক্ষ কর্মী নিতে চুক্তিবদ্ধ হয়েছে ভারতের সঙ্গে। রাশিয়ার শ্রম মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী 2030 সালের মধ্যে ভারত থেকে 31 লাখ কর্মী নিয়োগ দেওয়া হবে। চুক্তির আওতায় চলতি বছরেই ভারত থেকে 10 লাখ কর্মী রাশিয়ায় যাবে। তাদের মূলত নির্মাণ ও বস্ত্রশিল্প খাতে নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত কর্মীদের সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদেও নিয়োগের সুযোগ থাকবে। রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছেন, রাশিয়ায় বর্তমানে বৃহৎ পরিসরে কর্মী চাহিদা রয়েছে এবং ভারত দক্ষ জনশক্তি সরবরাহে সক্ষম। উভয় দেশ মিলে একটি নতুন দূতাবাস খোলার পরিকল্পনা করছে, যা শুধুমাত্র ভারতীয় কর্মীদের পাসপোর্ট, ভিসা, জন্ম নিবন্ধন সহ প্রয়োজনীয় সেবা প্রদানে নিয়োজিত থাকবে। তথ্য বলছে, সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ায় ভারতীয় কর্মীর সংখ্যা দ্রুত বেড়েছে। 2021 সালে যেখানে 5480 জন ভারতীয় ওয়ার্ক পারমিট পেয়েছিলেন, 2024 সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 34,208 জনে, অর্থাৎ 5 বছরে বৃদ্ধি প্রায় 7 গুণ। এটি রাশিয়ার অর্থনীতিতে ভারতীয় জনশক্তির ক্রমবর্ধমান গুরুত্বকে স্পষ্ট করে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। স্থানীয় সময় সন্ধ্যা 6টায় শুরু হওয়া এই ম্যাচে স্বাগতিকরা ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করায় দলে এনেছে ব্যাপক পরিবর্তন। 5 জন মূল খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন মুখ। পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহিদি হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের পরিবর্তে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, শামীম হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন। এই ম্যাচে বাংলাদেশ চাইবে হোয়াইট ওয়াশ নিশ্চিত করতে আর নেদারল্যান্ডস মরিয়া অন্তত একটি জয় নিয়ে সিরিজ শেষ করতে। সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের স্কোর 87, 2 উইকেট হারিয়ে। এবার ফুটবলের খবর। নেপাল সফরের প্রথম দিনেই অপ্রত্যাশিত বিড়ম্বনায় পড়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফ্লাইট বিলম্ব হওয়ায় বিমানবন্দরে আরও 5 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে জামাল ভুঁইয়াদের। এর ফলে আজ কাঠমান্ডু পৌঁছেও অনুশীলনের কোনো সুযোগ থাকছে না, এমনকি হোটেলে রিকভারি সেশন করার সময়ও কার্যত মিলবে না। আগামী 6 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ, দ্বিতীয় ম্যাচ 9 সেপ্টেম্বর। নেপাল সফরে এর আগেও অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে দলটি। প্রায় 1 যুগ আগে প্রীতি ম্যাচ খেলতে গিয়ে ফ্লাইট সমস্যার কারণে সেদিনই যাত্রা বাতিল হয়ে বিমানবন্দরের পাশের হোটেলে রাত কাটাতে হয়েছিল মামুনুলদের। পরদিন নতুন ফ্লাইটে গন্তব্যে পৌঁছায় তারা। এবারও ফ্লাইট 5 ঘন্টা বিলম্বে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।